গত পর্বে আমরা ইস্তাম্বুলের পথে ঘাটে ঘুরেছি। এই পর্বে আমরা দেখব ইস্তাম্বুলের মূল আকর্ষণগুলো। এই আকর্ষণগুলো খুবই বৈচিত্র্যময়। এখানে রোমান স্থাপত্য শৈলীতে তৈরি টাওয়ার, রিজার্ভার, অ্যাকোয়াডাক্ট, হিপোড্রোম, চার্চ এগুলো দেখতে পাবেন। আবার গ্রিক শৈলীতে তৈরি স্ট্যাচু, চার্চ, মনেস্ট্রি আর অটোমান শৈলীতে তৈরি মসজিদ, প্রাসাদ, মার্কেট, রাস্তাঘাট দেখতে পাবেন। রোমান সাম্রাজ্য বিস্তৃত ছিল এই ইস্তাম্বুল পর্যন্ত। আজ এটা তুরস্ক বা টার্কির বৃহত্তম শহর, প্রধান সমুদ্র বন্দর, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক কেন্দ্র। 330 খ্রিস্টাব্দে রোমান সম্রাট কনস্টান্টাইন দ্য গ্রেট এটাকে তার সাম্রাজ্যের রাজধানী করেন। প্রথমে এটাকে নতুন রোম, তারপর নিজের নাম অনুসারে কনস্টান্তিনোপল নামকরণ করেন। এরপর ধারাবাহিকভাবে শহরটি বিস্তৃতি লাভ করে ও প্রভাব বৃদ্ধি পায়। সেই সাথে সিল্ক রোডের এবং ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ শহর হয়ে ওঠে। শুধু ঐতিহাসিক আর ভৌগোলিক কারণেই নয়, সংস্কৃতির দিক থেকেও এটা বৈশিষ্ট্যপূর্ণ, আর এই জন্য পর্যটন মানচিত্রে ইস্তাম্বুলের স্থান অনেক এগিয়ে এসেছে। আজ আমি সুলতানআহমেদ স্কোয়ার থেকে শুরু করব, যেখানে সবথেকে আগে চোখে পড়বে 20 মিটার লম্বা ওবেলিস্ক, যেটা হিপোড্রোম অফ কনস্টান্টিনোপল নামে খ্যাত। প্রাচীন বিজান্টিয়াম বা কনস্টান্টিনোপলের ঘোড়ার খেলা আর ঘোড়া টানা রথের খেলা দেখার জন্য বানানো একটা গোলচক্কর। এর চারদিকে আসা যাওয়ার রাস্তা রয়েছে। আসলে এই স্তম্ভটা ছিল ইজিপ্টের ফারাও তৃতীয় তুতমাসের স্মারক স্তম্ভ। আনুমানিক 4th শতকে এটা সংস্কার করে রোম সম্রাট থিওডোসিয়াসের নামে উৎসর্গ করা হয়। যাই হোক, ইতিহাসের ধূসরতাকে সরিয়ে বর্তমানে সুলতানআহমেদ স্কোয়ার ইস্তাম্বুলের একটা ব্যস্ততম জায়গা। একে ঘিরে দাঁড়িয়ে আছে পায়ে হাঁটা দূরত্বে ইস্তাম্বুলের সমস্ত বিখ্যাত জায়গাগুলো, যাবতীয় স্থাপত্য, দোকান বাজার, হোটেল, রেস্তোরাঁ প্রভৃতি। পৃথিবীর বিভিন্ন দেশের নানা পর্যটকের ভিড়ে সুলতানআহমেদ স্কোয়ার সবসময় সরগরম হয়ে থাকে। একটা গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে আছি। আমার পেছনে রয়েছে হাইয়া সোফিয়া, ইস্তাম্বুলের খুব জানাশোনা একটা খুব নামকরা মনুমেন্ট। এটা আগে একটা চার্চ ছিল, তো এখন এটা মস্ক হয়েছে। প্রায় 1000 বছর ধরে এটাই ছিল পৃথিবীর সবচেয়ে বড় গির্জা। এরপর 500 বছর ধরে মসজিদ হিসাবেও ব্যবহৃত হয়েছে। গির্জা বা মসজিদ যাই বলুন, আজকের হাইয়া সোফিয়া রোমান আমলে কনস্টান্তিনোপলের মর্যাদার প্রতীক হিসেবে বিশ্বের কাছে পরিচিত ছিল। কনস্টান্তিনোপলের পতনের পর অটোমান সম্রাট দ্বিতীয় মোহাম্মদ নগরে ঢুকে প্রথম প্রবেশ করেছিলেন হাইয়া সোফিয়াতে, এবং তারই আদেশে হাইয়া সোফিয়া গির্জা থেকে মসজিদে রূপান্তরিত হয়। প্রায় 500 বছর মসজিদ হিসেবে ব্যবহার হওয়ার পর 1937 সালে এটা জাদুঘরে পরিণত হয়, বর্তমান তুরস্কের রূপকার মোস্তাফা কামাল পাশার সৌজন্যে। হাইয়া সোফিয়ার চারিদিকে মিনারগুলো দেখবার মতো। এর ভেতরে রয়েছে মেহরাব, কিবলামুখী মিনার ও অসাধারণ ঝাড়বাতি। হাইয়া সোফিয়ার মূল আকর্ষণ হলো 182 ফুট উঁচু কেন্দ্রীয় গম্বুজ।
এর ব্যাস 105 ফুট, যেটা ইতিহাসের নানা ঘূর্ণাবর্তের স্মারক হিসেবে দাঁড়িয়ে আছে। হাইয়া সোফিয়া ঠিক সামনে নীল পাথর দিয়ে হাইয়া সোফিয়ার আদলে বানানো যে মসজিদটা পর্যটকদের আকর্ষণ করে তার নাম নীল মসজিদ বা ব্লু মস্ক বা সুলতানামেদ মসজিদ। এই মসজিদ বানানো হয়েছিল 1609 সালে আর শেষ হয়েছিল 1616 সালে। এই মসজিদে 5টা বড় গম্বুজ আছে, 6টা মিনারেট আর 8টা ছোট গম্বুজ আছে। মসজিদের ভেতরে ওপরের দিকে 20,000 হাতে আঁকা চকচকে সিরামিকের কাজ আর 60 রকম টিউলিপ প্যাটার্ন রয়েছে। নিচের দিকে 200টা রঙিন কাঁচের জানলা আছে। তুরস্কর লোকেরা এই মসজিদকে কখনো নীল মসজিদ বলে না, কিন্তু পর্যটকদের কাছে এটা ব্লু মস্ক হিসেবেই পরিচিত। এটাই ইস্তাম্বুল তথা তুরস্কের শাসক সুলতানের বানানো প্রথম মসজিদ। আশ্চর্যের বিষয়, এই মসজিদের স্থপতি মোহাম্মদ আগা এবং সুলতানামেদ একই সময় মারা গিয়েছিলেন। সুলতানের ইচ্ছা ছিল এই মসজিদের মিনারেটগুলো সোনার হোক, কিন্তু কানে শোনার ভুলে স্থপতি ভুল করে 6টা মিনার বানিয়ে ফেলেন। রাজ পরিবারের জন্য একটা কবরখানা রয়েছে। 6 মিনারেটওয়ালা মসজিদ ছাড়া ইস্তাম্বুলে আর কোথাও নেই। এই মসজিদে এখনো নামাজ পড়া হয়, তাই প্রতি নামাজের সময় 1.5 ঘন্টা করে এই মসজিদ বন্ধ রাখা হয়। সঙ্গে 20,000 লোক এই মসজিদের ভেতর নামাজ পড়তে পারে। সুলতানামেদ স্কোয়ারের ইস্ট কর্নারে টোপকাপি প্যালেস। টোপ কথাটার মানে কামানের গোলা আর কাপি মানে গেট। রোমানদের হাত থেকে অটোমান রাজা দ্বিতীয় মোহাম্মদ যখন কনস্টান্টিনোপলের দখল নিলেন, তার 6 বছর পর 1459 সালে এই নতুন প্রাসাদ গড়ার কথা ভাবেন। 1474 সালে টপকাপি প্যালেসের নির্মাণের কাজ শেষ হয়। এখন এটা একটা জাদুঘর এবং পর্যটকদের অবশ্য দর্শনীয় জায়গা। এই প্রাসাদে মূল প্রবেশপথের নাম বাবা উস সালাম। এই পথ দিয়ে আগে কেবলমাত্র সুলতান ঘোড়ায় করে যাতায়াত করতেন আর বাকিরা পায়ে হেঁটে যেতেন। এই প্যালেস বসফরাস প্রণালী, মরমারা সাগর আর গোল্ডেন হর্ন খাঁড়ির ঘেরা একটা সুন্দর ছোট্ট পাহাড়ের উপর অবস্থিত। প্রাসাদের পূর্ব দিকে আছে বিশাল এক রান্নাঘর। একসময় দৈনিক 5-6 হাজার লোকের রান্না হতো। জাদুঘরে ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা হযরত মুহাম্মদ আর তার পরিবারের অনেক জিনিসপত্র এখানে সংরক্ষিত আছে। এই প্যালেসে এছাড়াও যা দেখার মতো আছে তা হলো সুলতানি হাম্মাম আর হারেম। এই প্রাসাদের ভেতরে রয়েছে সুলতান সুলেমানের বাগদাদ বিজয়ের স্মারক বাগদাদ উস্কুপ। তুর্কি রাষ্ট্রের জন্ম হলে মুস্তাফা কামাল আতাতুর্ক আইন করে ও হাইয়া সোফিয়াকে জাদুঘরে পরিণত করেন। হাইয়া সোফিয়া যদিও আবার মসজিদে পরিণত হয়েছে, টোপকাপি এখনো জাদুঘরই আছে। অটোমান সাম্রাজ্যের সাজসজ্জা আর স্থাপত্যের ওপর ইউরোপিয়ান প্রভাব সুস্পষ্টভাবে দেখা যায়, যেটা দোলমাবাচি প্যালেসকে অলংকৃত ও আকর্ষণীয় করে তুলেছে। 1354 সালে সুলতান আব্দুল মেজিদ এটি সুলতানদের প্রধান বাসস্থান হিসেবে এই প্যালেস নির্মাণ করেন। তুর্কি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাকালীন সময়েও দোলমাবাচি প্রাসাদ একটি সরকারি বাসস্থান হিসেবে ব্যবহৃত হয়েছিল এবং আতাতুর্ক, যিনি তুরস্কের প্রতিষ্ঠাতা, এখানে 1938 সালে মারা যান। এর আকর্ষণ একদিকে বসফরাস আর একদিকে গার্ডেন, ফাউন্টেন আর ডাক পন্ড, তার পাশে ফুলের সাজানো বাগান। ভেতরের অংশগুলো রোকোকো, বারোক, নিওক্লাসিক্যাল এবং অটোমান শিল্পভাবনার ছাপ রয়েছে।
ক্রিস্টাল ঝাড়বাতি, সোনার উদার ব্যবহার, ফ্রেঞ্চ স্টাইলের আসবাবপত্র ফ্রেস্কো সিলিংগুলোর সাথে ম্যাচ করে একটা উজ্জ্বল তুর্কি রেনেসাঁ শৈলীর নিখুঁত জাঁকজমক দেখতে পাওয়া যাবে। এই প্যালেসের পাশেই রয়েছে দোলমাবাচি মসজিদ, 19 শতকের বারোক এবং রোকোকো প্রভাবিত আলংকারিক বৈশিষ্ট্য সহ অটোমান শৈলীর মসজিদ। এটা একটা হিডেন জেম, শান্ত, আরামদায়ক, মনোরম দেওয়াল পেন্টিং এবং অত্যন্ত সুন্দর। মসজিদের দুটি মিনার রয়েছে। এর সম্মুখভাগে বিশাল পাথরের খিলান দ্বারা আলাদা করা হয়েছে, যা বড় জানলা দিয়ে কাটা হয়েছে এবং যার ফলে অন্তর্ভাগে আলো ছড়িয়ে পড়ে। টপকাপি প্যালেস থেকে আমার হোটেল এমএনএনু যেতে রাস্তায় পড়বে গুলহানে পার্ক। 100 বছরের বেশি পুরনো এই পার্ক। এই পার্কের বিশেষত্ব হলো টিউলিপ, যেটা ইস্তাম্বুলের ন্যাশনাল ফ্লাওয়ার। টিউলিপ ফেস্টিভ্যাল হয় এই পার্কে। আমি একটু লেট করে ফেলেছি। 15 দিন আগে এলে পুরো বাগানে ফুল দেখতে পেতাম। এখন অল্প কটি ফুল ফুটে আছে, কিন্তু এই পার্কের আশেপাশের ভিউ খুব সুন্দর। লেক আছে, ঝর্ণা আর ফুল বাগানের সাজসজ্জা একটা সুন্দর শান্ত পরিবেশ সৃষ্টি করেছে। রেস্টুরেন্ট আর ক্যাফেও আছে সময় কাটানোর জন্য। জগিং আর মর্নিং ওয়াকের জন্য আদর্শ জায়গা। এখান থেকে বিখ্যাত গালাতা টাওয়ার দেখা যায়। গালাতা টাওয়ার 1349 সালে তৈরি হয়। 1749 সালে বেয়াজিদ টাওয়ার নির্মাণের আগে পর্যন্ত গালাটা টাওয়ার ইস্তাম্বুলের সবচেয়ে উঁচু ভবন ছিল। অটোমান আমলে গালাতা টাওয়ার একটি জেল, অবজারভেটরি হাউস এবং ওয়াচ টাওয়ার হিসেবে কাজ করত। 1960 সালে পুনরুদ্ধার হওয়ার পর গালাতা টাওয়ারটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। গালাতা টাওয়ারের প্রবেশের জন্য বিশাল লাইন রয়েছে এবং ওপরেও খুব ভিড়। ইস্তাম্বুলের 360 ডিগ্রি ভিউ পাবেন, কিন্তু যেহেতু এটি একটি ঐতিহাসিক কাঠামো, তাই অন্তত ইস্তাম্বুলের প্রথম সফরে এটি অবশ্যই দেখা উচিত। নতলা গ্যালাতা টাওয়ারে দুটো লিফট রয়েছে। টাওয়ারের শীর্ষে ওঠার সময় প্রথমে 7 তলায় লিফটের মাধ্যমে পৌঁছানো হয়, তারপরে 2 তলা সিঁড়ি দিয়ে চলতে হয়। টাওয়ার থেকে নিচে যাওয়ার সময় আপনি সম্পূর্ণভাবে সিঁড়ি ব্যবহার করতে পারেন। সুলতানামেট স্কোয়ার থেকে মিনিট 15 হাঁটলেই পাবেন 1460 সালে তৈরি এই গ্র্যান্ড বাজার। গ্র্যান্ড বাজার অবশ্যই দেখতে হবে। বিশাল বাজার, কিছু ভেতরে, অন্য দোকান বাইরে আছে। আমার পরামর্শ হলো স্থানীয় পণ্যগুলো অনুসন্ধান করা, যা খুব ভালোভাবে তৈরি এবং ন্যায্য দামে পাওয়া যায়। গ্র্যান্ড বাজার পৃথিবীর সবচেয়ে বড় ছাদ ঢাকা ন্যায্য মূল্যের বাজার। প্রায় 4000-এর মতো ছোট বড় দোকান রয়েছে এখানে। 60টি লেন ঘুরে দেখার জন্য গ্র্যান্ড বাজারটি একটি গোলক ধাঁধার থেকে কম নয়, যেখানে আপনি ঘুরে আসতে পারেন, বার্গেন অবশ্যই করতে পারেন। ক্রেতাদের সাথে
তুর্কি সংস্কৃতির স্বাদ নিতে পারেন। কিছু তুর্কি চা পান করুন। উপাদান এবং ডিজাইনের জন্য কিনতে পারেন চমৎকার চামড়ার জ্যাকেট।